আর চাকরি নয়, ব্যবসা। আপনার ব্যবসার স্বাধীন পথ চলায় এইস বিজনেস ভ্যান থেকে বেছে নিন। সবজি ব্যবসার জন্য, ফল ব্যবসার জন্য, গ্যাস সিলিন্ডার ব্যবসার জন্য, গ্রোসারি ব্যবসার জন্য, পোল্ট্রি ব্যবসার জন্য, আর হয়ে যান স্বাধীন ব্যবসায়ী। বিশ্ব সেরা টাটা এইস EX2 তেই পাচ্ছেন সহজ EMI ও ফ্রি সার্ভিসের সুবিধা। সব ব্যবসার মধ্যমণি টাটা এইস EX2। এটা এমন একটা লেভেল যা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এটা স্বতন্ত্র, একেবারেই আলাদা। এর রয়েছে অসাধারণ কিছু বৈশিষ্ট্য যার কোনো তুলনাই চলে না। তাই তো একে বলা হয় লেভেল নেক্সট। টাটা নেক্সন যা SUV কে পৌঁছে দিয়েছে পরবর্তী লেভেলে। লেভেল নেক্সট, টাটা নেক্সন, লেভেল নেক্সট। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লিটল টাটা সৌজন্যে নিউজ নাও বাংলা আজকের আলোচনায়। আজ আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা কালের বাজেট, চ্যালেঞ্জ ও করণীয়। আজ আলোচনায় আমাদের সাথে যুক্ত হবেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী M.A. মান্নান। আমাদের সাথে যুক্ত হবেন সাবেক অর্থ সচিব হেদায়েতুল আল মামুন। আমাদের সাথে আজ কথা বলবেন সাবেক IMF কর্মকর্তা এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান H. মনসুর, এবং আমাদের সাথে আরো প্রবাস যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন সাইম মুনতাকিম। তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের গণপরিবহন বাস ট্রেন যে গণপরিবহনের যে সংগঠন, শ্রমিক সংগঠন, তার সাথে যুক্ত আছেন এবং গবেষণার কাজেও যুক্ত আছেন। আমরা তারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আমরা জানি যে বাংলাদেশ SDG লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে 2030 সালে SDG লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং সপ্তপঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে মার্চ মাসে আমাদের COVID-19 দেখা হবার প্রাদুর্ভাবের কারণে আমাদের সমস্ত হিসাব কিতাবই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের আগামী 10 জুন বাজেট প্রণয়ন হতে যাচ্ছে। তো আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছিলাম এবং আমাদের যে ধরনের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা এখন সব হিসাব কিতাবই বলা যায় যে চেঞ্জ হয়ে যাবে। এই যে আসছে বাজেট 2020 এবং 21 সালের যে বাজেট, সেই বাজেটটি আসলে কেমন হবে, কেমন হতে পারে এবং কেমন হওয়া উচিত, এই সকল বিষয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সাথে মাননীয় পরিকল্পনা মন্ত্রী তিনি জানাবেন এবং তার সাথে আরো কি কি করা যেতে পারে সে বিষয়ে আমাদের সম্মানিত আলোচকরা বিভিন্ন পরামর্শ দিবেন। প্রথমেই আমি যেতে চাই মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে, M.A. মান্নান পরিকল্পনা মন্ত্রী, তার কাছে জানতে চাই যে আগামী 10 জুন যে বাজেটটি পরিকল্পনা হতে যাচ্ছে, আমাদের যে আগের যে এক ধরনের লক্ষ্যমাত্রা ছিল জিডিপি গ্রোথ, এসবের যে আমাদের একটি লক্ষ্যমাত্রা বা আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলো ছিল, সেই জায়গা থেকে এই বাজেটে কোন কোন জায়গায় গুরুত্ব দেওয়া হবে, কোন কোন জায়গাগুলোতে কোন খাতগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে, অ্যালোকেশন কোথায় কি করা হবে, এই বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে এবং যারা যোগদান করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। ঈদ মোবারক। যেটা বলা উচিত প্রথমে একটা আমার নিজের পক্ষ থেকে, যে বাজেট শব্দটা ব্যবহার করছেন, এই বাজেট কিন্তু আমি আমার মন্ত্রণালয়ে সরাসরি অতটা সম্পৃক্ত নই, এইটা পরিষ্কার হওয়া ভালো। বাজেটের একটা বড় অংশ, অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ, উন্নয়ন বাজেট, যেটার সঙ্গে আমি সরাসরি বা আমার মন্ত্রণালয় সরাসরি জড়িত, ওই সম্বন্ধে আমাদের কিছু ধারণা বা কন্ট্রিবিউশন আছে। কিন্তু বাজেটের ডকুমেন্ট, এটার দায়িত্ব এবং এটা তৈরি এবং এটার দিক নির্দেশনা সবকিছুই মাননীয় অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ে করেন। এবং এটা আমার থেকে এটা বলা ডিসক্লেমার হিসেবে যে আমি যা বলবো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আমার মতামত, এবং পরিকল্পনা মন্ত্রণালয় যেহেতু বাজেটের একটি অংশের সঙ্গে সম্পৃক্ত, সেই দৃষ্টিকোণ থেকে প্রেক্ষিত থেকে আমার কথাগুলো বলবো। এখন আপনি যে কথাগুলো বললেন যে বাজেট আসছে, বাজেটের যে কি ধরনের হবে, উদ্দেশ্য ইত্যাদি, সেই সম্বন্ধে আমি যেটুকু ধারণা আমার এই মুহূর্তে, বাজেট হলো আমার ডকুমেন্ট, আপনি জানেন, আপনাদেরকে শেখাবার কিছু নয়, এই মুহূর্তে এটা নিত্য পরিবর্তনশীল। আনটিল মহান সংসদে পাশ না হওয়া পর্যন্ত আমাদের সরকার প্রধান বা সরকার এজ এ হোল এইটাকে অ্যাডজাস্টমেন্ট কন্টিনিউয়াসলি করে করে আগায়। আমরা গত 19 তারিখে বাজেটের একটা বড় অংশ, পারহ্যাপস জনগণের কাছে সবচেয়ে আগ্রহের অংশ, উন্নয়ন বাজেট, সেটার একটা রূপরেখা আমরা অনুমোদন মাননীয় প্রধানমন্ত্রী করেছেন জাতীয় অর্থনৈতিক পরিষদে, তিনি ওটার চেয়ারপারসন। এটা মোটামুটি একটা খসড়া আমাদের হাতে আছে। অন্যান্য দিকগুলো, এর যে বিশেষ করে প্রবাহ, যে টাকা আসার বিষয়টা, ফান্ড প্রবাহ,
এইগুলা অর্থ মন্ত্রণালয় করছেন। তবে আমাদের সঙ্গে অবশ্যই তাদের যোগাযোগ আছে, আমরা দেখছি তাদের সঙ্গে কথাবার্তা হয়। একটা জিনিস বলা ভালো, আমি মনে করি এই মুহূর্তে যে বাজেটে আমাদের যে রাজনৈতিক দর্শন যেটা আমাদের সরকারের, বাংলাদেশ আওয়ামী লীগের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের পরিচালনা করেন, আমাদের রাজনৈতিক উদ্দেশ্য আমরা যেখানে ছিলাম 15, 20, 50 বছর আগে সেখানে এখনো আছি। 50 বছর কেন বললাম? বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে কিছু পরিষ্কার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছে। সেই উদ্দেশ্যগুলো বিভিন্ন সময় আক্রমণের সম্মুখীন হয়েছে, কিন্তু আমরা মোটামুটি আমাদের মূল ধারায় আছি। সেটা কি? আমরা চাই বাঙালিকে, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। ফিজিক্যালি উন্নত হবে, মানসিকভাবে উন্নত হবে, কালচারালি উন্নত হবে। সেই প্রেক্ষিতে আমরা প্রতিটি বাজেট করে আসছি যখন সুযোগ পেয়েছি। মাঝে মাঝে নানা ধরনের দুর্যোগ এসছে, সেনাবাহিনী ইত্যাদি ইত্যাদি, আধা সেনাবাহিনী এবং তত্ত্বাবধায়ক ইত্যাদি ইত্যাদি নামে একে নানাভাবে আক্রমণ করা হয়েছে, বা যাই হোক আক্রমণ না হচ্ছে, তাদের মধ্যে তারা কাজ করেছে। কিন্তু আমাদের মূল ধারা যেটা ছিল উদ্দেশ্য, যে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং একটি কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করা, যেখানে দারিদ্র দূরীভূত হবে, দারিদ্র কমিয়ে আনা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। আমি মনে করি এখনো তাই আছে। এর সঙ্গে সঙ্গে দারিদ্র দূর করতে গিয়ে যেগুলো প্রয়োজনীয় করতেই হয়, নিরক্ষরতাকে আক্রমণ করতে হয়, স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের অবদান রাখতে হয়, যোগাযোগকে আরো ঘনিষ্ঠ করতে হয়, কৃষি খাতে হাত দিতে হয়, যেহেতু আমরা একটা বুভুক্ষু খাদ্যাভাবগ্রস্ত জাতি ছিলাম। সেখান থেকে মোটামুটি একটা হোল বাস্কেট উদ্দেশ্য একটাই হলো দারিদ্র উপশম করা, কমিয়ে আনা এবং সকল মানুষের জন্য একটা কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করা, যে রাষ্ট্র বাঙালি তার নিজের পরিচয়ে, তার স্বকীয়তায়, নিজের পরিচয়ে, নিজের ভাষা সংস্কৃতি এগুলাকে ধারণ করে বিশ্বের মানুষের সঙ্গে যোগদান করে চলতে পারবে। এটা ছিল উদ্দেশ্য। এগুলো এখনো আছে, যদিও এইবার বাজেটটা সারা বিশ্ব যেভাবে আক্রান্ত হয়েছে কোভিড দ্বারা, আমরা আক্রান্ত হয়েছি এবং অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, এই যে বাজেটে যে আমরা স্বাস্থ্য এবং কৃষি এই দুটো এখন আমাদের কেন্দ্রে চলে এসছে, চিন্তার কেন্দ্রে। কারণ স্বাস্থ্য অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কোভিডের আক্রমণের মুখে তো স্বাস্থ্যই ছিল মূল বিষয়। সেটাকে আমরা প্রায় প্রথম দিকে আমরা কি বলবো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেকগুলো দুর্বলতা যা দীর্ঘদিন গড়ে উঠেছিল, এটা ধরা পড়েছে আমাদের চোখের সামনে। এগুলাকে ঠিক করতে হবে, আপডেট করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাটাকে মডার্নাইজ করতে হবে, এইটাকে দরিদ্র বান্ধব করতে হবে। সাধারণ মানুষ যাতে আমাদের স্বাস্থ্যসেবা পেতে পারে অন্তত ন্যূনতম, সেটা নিশ্চিত করতে হবে। আর খাদ্যাভাব চিরদিনের জন্য দূর করে এখন সম্ভব। আমরা পরপর কয়েক বছর ভালো ফসল পেয়েছি, এখন আমরা মোটামুটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, এটা ধরে রাখতে হবে এবং আমাদের খাদ্যের ভান্ডারটাকে আরো সমৃদ্ধ করতে হবে। এই জন্য কৃষিতে নজর দিতে হবে। এই দুইটা এখন এই বছরের বাজেটে আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। মূল উদ্দেশ্যের পাশাপাশি এইগুলা কেন্দ্রে এসছে। কেন বললাম? এই দুই খাতেই আমরা এইবার আমাদের উন্নয়ন বাজেটের অংশে আমরা প্রায় গত বাজেটের যে এটা এখন চলছে বাজেট বছর, তার তুলনায় অনেক বেশি বরাদ্দ আমরা ধরেছি এবং আরো বেশি দেওয়া দরকার ছিল। অনেকে মনে করেন, অনেকে বলেন বিশেষ করে স্বাস্থ্যের জন্য, কিন্তু সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, আমাদের প্রাপ্তির উপর নির্ভর করে। সবচেয়ে বড় যেটা মনে করি সক্ষমতা, যাদেরকে আমরা অর্থ দিব তাদের ব্যয় করার সক্ষমতা, তাদের গ্রাউন্ডটা ঠিক আছে কিনা সেগুলো বিবেচনা করেই আমরা এই মুহূর্তে এটা ধরেছি। প্রায় 1,500 কোটি টাকা বেশি এবছর আমরা ধরেছি স্বাস্থ্যের জন্য গত বছরের তুলনায়। সুতরাং এই সকল মিলে এবারকার বাজেটটা অন্যরকম বাজেট হবে এবং এই বাজেট অবশ্যই করোনা আক্রান্ত, ইন এ সেন্স করোনা আক্রান্তের সামনে আমরা এটাকে ওইভাবে এটা ঘুরে সাজিয়েছি আর কি, মোটামুটি। ধন্যবাদ। তাহলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনার কাছ থেকে যেটুকু বুঝতে পেরেছি যে এবার স্বাস্থ্য এবং কৃষি এই দুই খাতই, খাদ্য বিশেষ করে, যে এই দুই খাতে গুরুত্ব বেশি দেবার কথা বলছেন। এবং সোশ্যাল সেফটি নেটের বিষয়টা কি হতে পারে? সোশ্যাল সেফটি নেটে এবার যেহেতু আমরা যে করোনার কারণে মানুষের ব্যবসায়িক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে, ফলে অনেক মানুষই নতুন করে দরিদ্র হবে এবং দারিদ্র সীমার নিচে চলে যাবে, বা নতুন নতুন মানুষ দারিদ্র্যের তালিকায় যুক্ত হবে। তাই সেখানে সোশ্যাল সেফটি নেট বাড়ানোর পরিকল্পনা বা সেই জায়গায় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা আছে? লক্ষ্য করেন গত 10 বছর, বিশেষ করে এর আগে গেলে আমাদের মনে থাকবে না, প্রতিনিয়ত প্রতি বছর সোশ্যাল সেফটি নেটটাকে বাড়ানো হয়েছে, প্রসারিত করা হয়েছে। যদিও গভীরতা মানে অ্যামাউন্ট অফ মানি সেদিকে বাড়ানো হয়নি, এর কারণ অনেকগুলো আছে।
কিন্তু ক্রমান্বয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইবারও বাড়ানো হতো, কিন্তু এবার আর বেশি বাড়ানো হবে, কারণ এইবার বেশি বাড়ানো হবে যে নতুন কিছু করোনা রিলেটেড দরিদ্র এবার কিন্তু চলে আসবেন। আমাদের হিসাব ছিল 20.5 ভাগ আমরা ধরেছিলাম দারিদ্র সীমার নিচে। এখন কেউ কেউ বলেন, সেদিন যেমন আমাদের সালেমের আমাদের যিনি আছেন সালেমের, উনি বললেন যে প্রায় 40% হয়ে যাবে। আর কেউ কেউ মানে মনসুর সাহেব আছেন, তিনি হয়তো এই সম্বন্ধে পরে বলবেন। হ্যাঁ, একটা ঢেউ উঠবে, 40-এ থাকবে না আমার ধারণা, 40-এ না যাক 30-35 হলো, ওখানে গিয়ে আবার নেমে যাবে, কারণ সাময়িক ব্যাপার। যারা রিক্সা শ্রমিক রিক্সা থেকে সরে গিয়েছিল, মজুর মজুরি থেকে সরে গিয়েছিল, হোটেল শ্রমিক হোটেল থেকে সরে গিয়েছিল, তারা আবার 1 মাস 2 মাসের ডিস্ট্রাপশনের পরে বাড়ির থেকে আবার ফিরে এসে আবার তারা কাজ যোগদান করেছে। সুতরাং ক্লাসিক সেন্সে যে এরা কিন্তু ওই 20 যে দরিদ্র ছিল ওখানে ওরা নয়। তবে এদের জন্য আমরা কি করেছি, এদের জন্য আমরা নানা ধরনের সহায়তা দেওয়া হয়েছে। আপনি জানেন, বিশাল সহায়তা, প্রণোদনা নয়, সহায়তা ভান্ডার সরকার খুলে দিয়েছেন। খাবার, চাল, ডাল, সবজি, এছাড়া নগদ ক্যাশ প্রায় 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হচ্ছে। 2,500 টাকা একটা ভালো সাপোর্ট ফর অ্যাবাউট 2 মান্থস। এছাড়া আরো 40-50 লাখ পরিবারকে আগামী 2 মাস কম দামে খাবার সরবরাহ করা হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো করে আমরা যে দারিদ্রের যে একটা সংখ্যা হঠাৎ করে এক্সপ্লোশন বলবো আমি, সাময়িকভাবে, অত্যন্ত সাময়িকভাবে আমি মনে করি, সেটাকে আমরা কন্টেন করতে পেরেছি। এবং আমি, কারণ দেখেন, কন্টেন করতে পেরেছি কিভাবে বলছি, গত 2 মাসে একটা উদাহরণে কেউ প্রেসে, সাংবাদিকে, আপনার কেউ যে না খেয়ে কেউ কোথাও মরে গেছে বা মারা গেছে, এইরকম কোনো উদাহরণ আমাদের সামনে নেই। কষ্ট পেয়েছে অনেকেই, কিন্তু খাদ্যাভাব যেটাকে আমরা ধরি, এই ধরনের এইটা হয়তো দেওয়া হয়নি, এবং এইটা আরো সংহত করা হবে। আমরা মনে করি যে খাদ্যাভাব আর এখানে ফিরে আসবে না, এটাকে কন্ট্রোল করতে পারবো, এবং এই দারিদ্রকে আমরা অ্যাড্রেস করব। এইবার সোশ্যাল সেফটি নেটটাকে প্রসারিত করা হবে, গভীরতা মনে হয় বাড়ানো হবে না, কারণ গভীরতা যেটা টাকার পরিমাণ, মাননীয় প্রধানমন্ত্রী এখানে একটা ধারণা তিনি বলেন, আমরা এটা একমত, যে এই টাকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এইটা অনেককেই হয়তো কাজ না ছেড়ে এইটাকেই অবলম্বন করে কোনো মতে ঝুলে থাকবে, একটা নিম্নমানের জীবন ধারণ করে, সেটা উনি চান না। আমরা আমাদের এই যে সোশ্যাল সেফটি নেটের যে অ্যালাউন্সটা দেওয়া হয়, সামান্য টাকা, যেটাকে বলা হয় 800 টাকা 700 টাকা, এইগুলা অবলম্বন মাত্র, এটা মূল মেরুদণ্ড নয়। সেটা বিবেচনা এইবারে এটা পরিমাণ বাড়ানো হবে না বলে আমার ধারণা, তবে সংখ্যা বাড়ানো হবে। সংখ্যা বাড়াবার জন্য আমাদের স্থানীয় প্রশাসন, ইউরোরা, চেয়ারম্যানরা, উপজেলা চেয়ারম্যান সাহেবরা তারা কাজ করছেন। আমরাও যারা জনপ্রতিনিধি আছি আমাদের যার এলাকায়, আমরাও সাইড থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছি। সুতরাং সোশ্যাল সেফটি নেট কোনো মতেই অবহেলিত হবে না, বরঞ্চ এটা প্রসারিত হবে, এইটুকু এই পর্যায়ে বলতে পারি। সোশ্যাল সেফটি নেট কোনোভাবে অবহেলিত হবে না, প্রসারিত হবে আপনি বলছিলেন, এবং সংখ্যা বাড়ানো হবে। আমরা একটু এবার সাবেক অর্থ সচিব হেদায়েতুল্লাহ মামুন এর কাছে আসতে চাই, যে আপনি তো সাবেক অর্থ সচিব ছিলেন এবং এই পলিসি মেকিং এর সাথে, এই ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন। আপনার কাছে কি মনে হয় যে কোন কোন জায়গাগুলোতে আসলে এই বছরে গুরুত্ব দেবার দরকার আছে, এবং কোন কোন জায়গাগুলোতে বরাদ্দ বাড়ানোর দরকার আছে, এবং কোথায় কাটছাট করার জায়গা আছে, সেই বিষয়গুলো আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু আমাদের জানাবেন। ধন্যবাদ শামীমা। আসলে এবারের যে বাজেট প্রণয়নটা একটু খুব চ্যালেঞ্জিং ধরনের, কারণ 24শে মার্চ থেকে যদি আমরা 31শে মে ধরি, এই 66 দিন টোটালি সারা দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা মোটামুটি স্টপ হয়ে গিয়েছিল, স্টপ হয়ে আছে, এবং ইকোনমিক ইউনিট যারা সেলফ এমপ্লয়েড হয় গ্রামে গঞ্জে, তারাও এমপ্লয়েড নাই। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আসবে হলো দারিদ্র। স্যার একটু আগে বলছিলেন যে দারিদ্রের সংখ্যা, দরিদ্র মানুষের সংখ্যা হার ওটা অনেক বেড়ে যেতে পারে, এবং সেটা সাময়িক অবশ্যই, কারণ এটা ইকোনমি যদি আবার নতুন করে রিজিউম করে, আবার যদি স্টার্ট হয়, তাহলে হয়তো 6 মাস 8 মাসের মধ্যে খারাপ অবস্থাটা কেটে যাবে, তবে এটা অনেক সময় লাগবে। এখানে যেসব সেক্টর গুলো চ্যালেঞ্জের সম্মুখীন ইতিমধ্যে হয়েছে সেটা হচ্ছে কৃষি। স্যার বললেন কৃষি, তো কৃষিটার চেয়ে কৃষির একটা অংশ যেটা মৎস্য পশু সম্পদ, পোল্ট্রি, এসব জায়গায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
আর যেসব জায়গায় চাপ সৃষ্টি হবে সেটা হচ্ছে যে কনজামশনটা তো কমে গেছে, ফলে আলটিমেটলি জিডিপি গ্রোথের উপরে একটা চাপ সৃষ্টি করবে, প্রবাসী আয়ের উপর একটা চাপ সৃষ্টি করবে, এবং এটা থেকে রেমিডি কবে আসবে এটা বলা যাচ্ছে না, এটা বৈশ্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে, এবং সেটা কত ক্রিটিক্যাল হবে, কত ডিটারেট করবে, সেটার উপরে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে হবে, যেহেতু আমাদের 1 কোটি লোক দেশের বাইরে থাকে এবং তারা রেমিটেন্স যোদ্ধা, তারা রেমিটেন্স পাঠান, এবং সেই দেশগুলোর সার্বিক অবস্থার উপরেও কিন্তু ইকোনমির একটা বড় ধরনের ডিসিশন আপনাকে ভবিষ্যতে আসতে হবে। এছাড়া সার্ভিস সেক্টর তো অবশ্যই খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে, পর্যটন একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে, এবং সবকিছু মিলে রপ্তানি তো এখনো আপনার নিশ্চিত না, যেহেতু রপ্তানিটা নির্ভরই করবে যে ইউরোপ আমেরিকার মতো জায়গায় যেখানে আমাদের গার্মেন্টস স্পেশালি রপ্তানি হয়, সেই জায়গাটায় কবে ভালো পরিস্থিতি ফিরে আসবে, এবং তারা কেনার মতো অবস্থায় কবে যাবে, এবং তাদের সক্ষমতার অবস্থাটা কি দাঁড়াবে, এসব মিলিয়ে রপ্তানি খাতেও একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। এবং এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য যেটা আর একটা চাপ সৃষ্টি হবে সেটা হলো যে মার্চ থেকে জুন পর্যন্ত যে উন্নয়ন খাতে যে আমরা যে উন্নয়ন বরাদ্দটা করা ছিল সেই জায়গাটায় প্রচুর কাজ হতো, এবং এটা হলো পিক টাইম। এই পিক টাইমে কিন্তু পুরো প্রক্রিয়াটা বন্ধ হয়ে আছে, এবং পিক টাইমে ফলে গ্রামে গঞ্জে যে কর্মসংস্থানের ব্যাপারটা চাপের মুখে আছে। এইসব চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করেই আমাদেরকে আগাতে হবে, এবং স্যার একটু আগে বলেছেন কৃষিটা আমাদের বাঁচিয়ে রেখেছে এই বর্তমান অবস্থাতে। এটা যদি আমরা স্বনির্ভর না হতাম, আমরা যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ না হতাম, তাহলে খুব বিপজ্জনক অবস্থায় আমরা চলে যেতে পারতাম। এবং সেই জায়গাটা খুবই সাকসেসফুলি সরকার হারভেস্টিং করে নিয়ে আসছেন, এবং মাঠ থেকে সমস্ত ফসল তারা মোটামুটি তুলে নিয়ে আসছেন। এখন শুধু কারখানাগুলো যেখানে এটাকে তৈরি করা হয়, চাল তৈরি করা হয়, সেই জায়গায় কাজগুলো বাকি আছে, সেই কাজগুলো আস্তে আস্তে হবে। কিন্তু আপনার পশু সম্পদ, যেটা দুধ বিক্রি থেকে শুরু করে পশু সম্পদ, পোল্ট্রি, এইসব জায়গাটা খুব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই জায়গাগুলোতে এক ধরনের ভর্তুকি, এক ধরনের প্রণোদনা, এক ধরনের উৎসাহ সরকারকে দিতে হবে, এবং এই এটা স্যার বলেছেন ইতিমধ্যে তারা এটা চিন্তা করছেন। এবং সবচেয়ে যে আমরা জানি না আসলে করোনাটা কবে শেষ হবে, ফলে আমাদের একটা নতুন ভাবে জীবনযাপন শুরু করতে হবে। যেমন খুব শীত প্রধান দেশে -30 ডিগ্রি, -20 ডিগ্রিতে লোকজন কাজে বেরোয়, সেভাবে আমাদের কাজে বেরোতে হবে। কাজে বেরোনো ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের মধ্যে ইকোনমি 2-3 মাস অনির্দিষ্টকালের জন্য বসে থাকতে পারবে না। আমরা যে কাভারটা করেছি সেটা আমাদের খাদ্য শস্যে আমাদের যে স্বয়ংভরতা, সেটার কারণে আমরা করতে পেরেছি। এবং সেজন্য আমাদের এখন করতে হবে যে ভর্তুকিগুলো বিপণন ক্ষেত্রেও দিতে হবে। আমাদের যে কৃষি পণ্য উৎপাদিত হবে, বিপণনটা যাতে, সাপ্লাই চেনটা যাতে আনইন্টারাপ্টেড থাকে, এবং সেই জায়গায় যাতে কোনো ঝামেলা না হয়, সেই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই সাপ্লাই চেনটাতে আমরা ই-কমার্সে রূপান্তরিত হওয়ার একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে। আরেকটা সুযোগ সৃষ্টি হবে, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে বাধ্য হয়ে আমাদের বিপুল অর্থ এখন বিনিয়োগ করতে হবে। যেমন আমাদের আইসিইউ ফ্যাসিলিটি, এটা যে কোনো বড় বড় হাসপাতালে খুব কম ছিল, এটা ডেভেলপ করবে, এবং এইটা চ্যালেঞ্জ মোকাবেলার যে শক্তিটা বাংলাদেশ অর্জন করবে যে স্বাস্থ্য খাতে। এমনিতেই বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে, এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাটা আছে, ফলে স্বাস্থ্য সচেতনতাটা সেখানে আছে। ফলে করোনা ক্রাইসিস হওয়ার সাথে সাথে গ্রাম পর্যায় পর্যন্ত যেহেতু স্বাস্থ্য ব্যবস্থাপনাটা আছে প্রত্যন্ত অঞ্চলে, সেখানে মানুষ অন্ততপক্ষে করোনা বিষয়টা কি, এটার ছোঁয়াচে রোগটা কত ভয়ঙ্কর, সেই জিনিসগুলো তারা জানতে পারছে। এবং সেই জায়গাটা আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের একটা সেল আছে, তারা দীর্ঘ সময় ধরে বাজেটের কাজটা করেন, তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে ডিমান্ড গুলি নেন। এবারে যেটা হচ্ছে যে প্রজেকশনের সাথে অনেক সময় অমিল হতে পারে, নতুন পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই জন্য টাকা থোক বরাদ্দ গুলো রেখে দিতে হবে। যদি পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়, সব টাকার হিসাব টোটালি দিতে হয়, বেশি টাকা রাখা যায় না। এবছর অনেক অংশ টাকা রেখে দিতে হবে। আমরা জানি না চ্যালেঞ্জ গুলি কি ধরনের হবে, যেমন 1 কোটি লোক বাইরে থাকে,
বৈশ্বিক পরিস্থিতি খারাপ হলে তারা কি ফিরে আসবে, থেকে যাবে বা রেমিটেন্স পাঠাবে, এই চ্যালেঞ্জগুলো আসতে পারে। সবকিছু মিলে আমরা ভাগ্যবান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী এবং তিনি 16টা বাজেট পর্যবেক্ষণ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি প্রায়োগিক অর্থনীতিতে তার প্রজ্ঞা, মেধা, মনন অত্যন্ত আমরা বিমুগ্ধ যখন কাজ করেছি তার। ফলে তিনি এই চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। এই যাবৎকাল যে নির্দেশনাগুলি দিয়েছেন সেগুলো সব যথোচিত ছিল, যথার্থ ছিল, যৌক্তিক ছিল। এখন আমাদের বেরিয়ে আসার যে চ্যালেঞ্জটা আমরা এখন নিতে যাচ্ছি, সেই চ্যালেঞ্জটা আমরা আশা করি আমরা নিতে পারবো। তবে সব জায়গায় আমাদের বারবার রিভিউ করার একটা বিষয় আসবে, কারণ আমরা জানি না আসলে এর পরের ঘটনা কি। ধন্যবাদ, আপাতত এই পর্যন্ত। আমরা এবার একটু আহসান এইচ মনসুরের কাছে আসতে চাই। তিনি IMF এর সাবেক নির্বাহী কর্মকর্তা এবং তার রাজস্ব বিষয়ে, বিশেষ করে ভ্যাট বিষয়ে তার যথেষ্ট পর্যবেক্ষণ আছে এবং তিনি তো একটি গবেষণা সংস্থার সাথে আছেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কাছে। আমরা তার কাছে বিস্তারিত শুনে আসতে চাই যে এই করোনা পরিস্থিতিতে নিশ্চয়ই গবেষণা করেছেন আমাদের আসলে কোন এই ভ্যাট রাজস্ব, ভ্যাট এবং যে ভ্যাট ট্যাক্স আদায়ের ক্ষেত্রে আমাদের কি পলিসি হওয়া উচিত এবং কোন কোন জায়গাগুলোতে অন্যান্য সেক্টরে কোন কোন খাতায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং পর্যবেক্ষণটি কি যে আমাদের যে দরিদ্র লোকদের কি অবস্থা হবে, কোন জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া দরকার। আমি একটু আহসান এইচ মনসুরের কাছে শুনতে চাই এবং দর্শক আপনারাও নিউজ নাও বাংলার ফেসবুক পেজে যুক্ত হয়ে এই আলোচনায় যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের সম্মানিত আলোচকদের কাছে। আনসার্টেনিটির মাঝখানে, এবং এই আনসার্টেনিটিটা এখনো আমরা দূর করতে পারিনি এবং পরিষ্কারভাবে যে সামনের দিকে তাকাবো সেই সুযোগটাও কিন্তু এখনো দেশ বা সরকার পায় নাই। কারণ এখনো আমাদের রোগের ধারা ঊর্ধ্বমুখী, সংক্রমণের ধারা ঊর্ধ্বমুখী। এখনো আমরা জানি না কবে এটা সেই উচ্চ পর্যায়ে পৌঁছাবে, কবে এটা ফ্ল্যাটেন হবে, কবে আমরা স্বাভাবিক জীবনের দিকে ফিরে যেতে পারবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল ইকোনমিক রিয়ালিটি হচ্ছে যে আমাদের কাজে যোগ দিতে হবে এবং সরকার সেজন্য মোটামুটিভাবে জিনিসটাকে খুলে দিচ্ছে। কিন্তু এখানে দুটো ব্যতিক্রম ধর্মী জিনিস। পৃথিবীর সব দেশেই কিন্তু খুলে দেওয়া হচ্ছে যখন সংক্রমণের চাপটা অনেক প্রশমিত সেই পর্যায়ে। আমাদের এখানে খুলে দেওয়া হয়েছে সংক্রমণের চাপটা যখন এক ঊর্ধ্বমুখী অবস্থাতেই রয়েছে, সেই অবস্থাতেই। কাজে এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক ম্যানেজমেন্ট, আমাদের সোশ্যাল ম্যানেজমেন্ট এবং আমাদের ডিজিজ ম্যানেজমেন্ট, এগুলো সবকিছু কিন্তু সম্পৃক্ত। কারণ এলিফ্যান্ট ইন দ্য রুম, রুমের মধ্যে যদি একটা হাতি ঢুকে যায় সেই রুম কিন্তু তছনছ হয়ে যাবে। সেই জিনিসটাই আমাদের দেশে যদি সংক্রমণের হার বাড়তে থাকে তাহলে কিন্তু অর্থনীতিকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কাজে এই সম্পৃক্ততাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং বাজেট করার সময় এবং বাজেটের পরবর্তীকালে বাজেটের বাস্তবায়নের সময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা কিন্তু এখনো সংক্রমণের ঊর্ধ্বমুখী অবস্থায় আছি এবং কোথায় এটা ঠেকবে আমরা জানি না। আমাদের যে কন্ট্রোলগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে মোটামুটিভাবে আমি বলবো আমরা সাফল্য অর্জন করতে পারি নাই। আমরা কেন, আমরাও পারি নাই, ভারতও পারি নাই, পাকিস্তানও পারি নাই। আমরা সাউথ এশিয়ায় পুরোপুরিভাবে আমি বলবো যে আমরা এদিক থেকে একটু ব্যর্থই হয়েছি অন্যান্য দেশের তুলনায়। ইস্ট এশিয়ার তুলনায় তো অবশ্যই আমাদের এখনো সবগুলো দেশেই ঊর্ধ্বমুখী অবস্থা আছে। এই কনটেক্সটে বাজেটটা করা হচ্ছে এবং আমাদের যেটা একটা রিকমেন্ডেশন ছিল সরকারের কাছে যে এই বাজেটটাকে একটা পুরোপুরি অর্থিক বছরে না দেখে এটাকে 6 মাসে 6 মাস করে একটা রোলিং বাজেট, দুটো সাব বাজেটে ভাগ করে নিলে পরে সেটা ভালো হতো। কারণ প্রথম 6 মাস আমাদের যাবে অর্থনীতিকে সামাল দিতে এবং রোগের সামাল দিতে এবং অভুক্ত ব্যক্তিদেরকে তাদের কাছে খাদ্য বা অর্থ পৌঁছে দিতে। এগুলো ম্যানেজ করতে কিন্তু আমাদের আগামী কয়েক মাস লেগে যাবে আরো। এবং তার সাথে যেটা হচ্ছে অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য যেগুলো মানে যে সেইগুলো এই সরকারের যে ঘোষণাগুলো এসেছে 95,000 কোটি টাকার, সেটাকে বাস্তবায়ন করা, এই 4টে জিনিস করতেই কিন্তু আমাদের আগামী 6 মাস লেগে যাবে আমি বলছি। এবং সেই প্রেক্ষাপটে বাজেটটা করা উচিত ছিল যে যাতে এই ফোকাসটা থাকে। এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী ঠিকই বলেছেন, স্বাস্থ্য খাতে জোর দেওয়া হয়েছে। এটার সাথে শুধু আমি এটুকুই বলবো যে আমাদের শুধু জোর দিলে হবে না, স্বাস্থ্য খাতের সমস্যাটা কিন্তু একটা ম্যানেজমেন্ট সমস্যা।
এটা একটা স্কিল শর্টেজের সমস্যা, এটা একটা আস্থাহীনতার সমস্যা, এবং এখানে আমাদের টাকারও সমস্যা আছে। টাকা আমাদের দিতেই হবে, কিন্তু সেই সাথে অন্য সমস্যাগুলো কিন্তু আমাদেরকে ট্যাকেল করতে হবে, সেটা কিন্তু নন ফাইন্যান্সিয়াল। এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি মোবিলাইজেশন, সোশ্যাল মোবিলাইজেশন এবং ইত্যাদির মাধ্যমে এটাকে করতে হবে। শুধু টাকা দিয়ে কিন্তু স্বাস্থ্য কেনা যায় না, এটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে রাজস্ব খাতের দিকে আমরা যদি তাকাই, কেন আমি বলছি যে বাজেট বেশি দীর্ঘমেয়াদী মানে 1 বছরের দিকে না তাকিয়ে আমাদেরকে 6 মাসের দিকে তাকানো উচিত, আমি এই কারণেই বলছি যে আমাদের রাজস্ব ব্যবস্থা কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। করোনার আগেই কিন্তু আমরা প্রজেক্ট করছিলাম যে বছরের রাজস্ব ঘাটতি হবে প্রায় 80,000 কোটি টাকা, এবং সেইভাবেই কিন্তু মানে এগুচ্ছিল রাজস্ব সংগ্রহ, যে প্রায় 70 থেকে 80,000 কোটি টাকার ঘাটতি অবশ্যই হতো। সেই সাথে করোনা যোগ হতে এখন আমরা দেখছি যে ঘাটতি হবে প্রায় 1,20,000 কোটি টাকা। অর্থাৎ গত বছরের যে লক্ষ্য সেই কাছাকাছি হয়তো, গত বছরের যে অর্জন 2,22,000 কোটি টাকা, আমরা হয়তো তার কাছাকাছি যেতে পারতে পারি, তার বেশি হবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখছি যে রাজস্বের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে রিভাইজ করে এই বছরের টার্গেট, অর্থাৎ 1920 যে টার্গেটটা 2019-20 অর্থ বছরে সেটাকে ঠিক করা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। সেটা তো অর্জিত হবে না। ফলে যেটা হচ্ছে, আগামী বছর যে বাজেটটা করা হয়েছে সেটা মনে হচ্ছে যে রিভাইজ টার্গেটের থেকে খুবই মানে রিজনেবল। আসলে কিন্তু রিজনেবল না। এটা তো 3 লক্ষ তো হবে না, এটা তো হবে 2,20,000। তাহলে আমাদের 50% বৃদ্ধি করতে হবে। এটা তো এই এনবিআর কে দিয়ে কোনোদিনও অর্জিত হয় নাই এবং অর্জিত হবেও না। দ্বিতীয়ত হচ্ছে যে এনবিআর কে আমাদেরকে মনে রাখতে হবে যে ওই যে 70 বা 80 লক্ষ কোটি টাকা যে শর্টফল যেটা ছিল, সেটা কিন্তু এনবিআর এর স্ট্রাকচারাল প্রবলেম। এনবিআর কে সংস্কার না করলে সরকার কোনোদিনই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না, এবং এটা কিন্তু আমাদের সরকারের জন্য এবং দেশের জন্য একটা বিরাট একটা ড্র্যাগ ফ্যাক্টর হয়ে যাবে, আমাদেরকে পিছু টেনে ধরবে। কাজে আমাদেরকে, আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে সরকারকে বলতে চাইবো, যেটা আমাদেরকে এনবিআর এর রিফর্ম, ফান্ডামেন্টাল রিফর্ম, এই ব্যাপারে যেন এই বাজেটেও কিছু স্টেপ নেওয়া হয়। এই বাজেটে অর্থ আসবে না, এই বাজেটে সেরকম ভাবে অর্থ অর্জিত হবে না, কিন্তু কার্যকরী কিছু পদক্ষেপ, সংস্কার কার্যক্রমটা শুরু করা উচিত, যাতে আগামী বাজেট থেকে অন্তত আমরা সরকার যেন রাজস্ব পেতে শুরু করে। পৃথিবীর সব দেশ যদি 20% পায় জাতীয় আয়ে, আমরা কেন 8.6% হবে, তাও করোনার আগে। করোনার পরের অবস্থাটা কি সেটা এখনো এস্টিমেট করা হয় নাই, কিন্তু সেটা একটা ভালো কিছু হবে না, হয়তো 8-এর নিচের দিকে থাকবে, 8.6 থেকে হয়তো 8.2 হয়ে যাবে। সেটা তো আমাদের কাম্য নয়, এটা দিয়ে তো রাষ্ট্র চলতে পারে না। তো আমাদেরকে রাজস্ব খাতের সংস্কারটাকে এই বাজেটে অবশ্যই আনা উচিত। সেই সাথে যেটা আমরা বলবো যে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য, মানুষের মুখে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য একটা রিজনেবল অ্যামাউন্ট, আমাদের হিসাবে প্রায় 1.5 কোটি পরিবারকে যদি দিতে হয়, তাহলে লাগবে প্রায় 22 থেকে 24,000 কোটি টাকা। সেই টাকাটা যদি সংস্থাপন বাজেটে থাকে তাহলে ভালো হবে। এটা 6 মাসের জন্য আমি বলছি, 6 মাস হয়তো যথেষ্ট, তারপরে হয়তো দরকার নাও হতে পারে। তার সাথে যেটা আমি বলবো, শুধু যোগ করব যে আমাদের অন্যান্য আইটেমগুলো মোটামুটি ভাবে স্থিতিশীল পর্যায়ে রেখে বা কিছুটা সংকুচিত করে এই বাজেটকে ফান্ডিংটা করতে হবে। এই বাজেটে ব্যাংকিং খাত থেকে বেশি অর্থ নেওয়ার যে সরকারের যে একটা লক্ষ্য আছে, সেটা কিন্তু যৌক্তিক হবে না। ব্যাংকিং খাত থেকে এত টাকা নিলে পরে কিন্তু বেসরকারি খাতে ঋণের প্রবাহ অলরেডি যেটা 8-9% নেমে এসছে, সেটা কোলাপস করে যাবে। সেটা দিয়ে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না। সর্বশেষে আমি বলবো, বাজেট যেন বাস্তবসম্মত হয়। আমরা যেন উচ্চভিলাষী লক্ষ্যমাত্রা এস্টাবলিশ করে নিজেদেরকে হেয় না করি, আমরা বাস্তবসম্মত করতে চাই। আমি যেটা শুনছি পত্রিকা মারফত, আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রবৃদ্ধির 8.5%। যদি এটা সত্যি হয়, এটা কিন্তু বাস্তবসম্মত হতে পারে না আমার কাছে। ভারত যেখানে বলছে, তাদের সরকারিভাবে বলেছে রিজার্ভ ব্যাংকের গভর্নর, যে আমাদের তাদের প্রবৃদ্ধি হবে নেগেটিভ, যেখানে ভারতের জন্য প্রবৃদ্ধি বলছে অন্যান্যরা -5%। পৃথিবী, চীনের সরকার যেখানে অর্থনীতি মোটামুটি ভাবে ঘুরে দাঁড়িয়ে গেছে, তারা বলছে আমরা এখনো অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ঠিক করতে পারবো না, কারণ আমরা জানি না যে আমরা কোথায় গিয়ে ঠেকবো, সেটা নেগেটিভ কতখানি হবে। সেখানে আমরা সুন্দরভাবে বলিষ্ঠভাবে যদি বলি 8.5%, এটা কিন্তু
আমার কাছে মনে হয় একটু হাস্যকরী শোনাবে পৃথিবীর কাছে। তা আমরা একটু সেটা নিয়ে একটু চিন্তিত করা উচিত, যে কল্পনা থাকা উচিত, অভিলাষ থাকা উচিত, কিন্তু কল্পনা বিলাস করাটা আমাদের জন্য ঠিক হবে না। আর চাকরি নয়, ব্যবসা। আপনার ব্যবসার স্বাধীন পথ চলায় এইস বিজনেস ভ্যান থেকে বেছে নিন। সবজি ব্যবসার জন্য, ফল ব্যবসার জন্য, গ্যাস সিলিন্ডার ব্যবসার জন্য, গ্রসারি ব্যবসার জন্য, পোল্ট্রি ব্যবসার জন্য, আর হয়ে যান স্বাধীন ব্যবসায়ী। বিশ্ব সেরা টাটা এইস EX2তেই পাচ্ছেন সহজ EMI ও ফ্রি সার্ভিসের সুবিধা। সব ব্যবসার মধ্যমণি টাটা এইস EX2। ধন্যবাদ আহসান এইচ মনসুর। আপনি বলছিলেন বাজেট যেন বাস্তবসম্মত হয় এবং এই বাজেটটিকে দুভাগে ভাগ করার কথা বলেছেন, প্রথম 6 মাসের জন্য, এবং প্রথম 6 মাসেরকে ভাগ করে সেখানে একটি খাদ্য পৌঁছে দেবার জন্য একটি বাজেট অ্যালোকেশন রাখার কথা বলেছেন, এবং একই সাথে রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের কথা বলেছেন। আমরা এবার একটু শ্রমিক অধিকার নিয়ে শুনে আসতে চাই। যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়েছেন সাইম মুনতাকিম। তিনি সাইম মুনতাকিম আছেন গণপরিবহন, যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্ক সিটির গণপরিবহন সংস্থা, তার সাথে আছেন, এবং তিনি শিক্ষকতার সাথে ছিলেন এবং গবেষণার সাথে ছিলেন। তো শ্রমিক অধিকার নিয়ে তিনি কাজ করে থাকেন। শ্রম অধিকার নিয়ে আমি তার কাছ থেকে একটু শুনতে চাইবো যে আমাদের যে শ্রমিকরা আছেন, সেই শ্রমিক সুরক্ষার ক্ষেত্রে আসলে কি ধরনের এই বাজেটে কি ধরনের সুপারিশ তিনি তার কাছে আছে এবং কি ধরনের প্রস্তাব তার কাছে আছে, তিনি কি মনে করছেন যে কিভাবে সেই আমাদের শ্রমিকদের জন্য স্বার্থ এবং শ্রমিক সুরক্ষা দেওয়া যায়। ধন্যবাদ শামীম আব্দুল্লাহ, যারা উপস্থিত আছেন সবাইকে আমার শ্রদ্ধা। আসলে আপনারা জানেন একটা দেশের পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবস্থা নির্ভর করে এই দেশের জিডিপির উপর, এবং জিডিপিটা ডিপেন্ড করে আপনার একটা শ্রমিকদের প্রোডাক্টিভিটি রেটের উপর। সো এইখানে শ্রমিকদের প্রোডাক্টিভিটি রেট যদি আমাদের ইমপ্রুভ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিশেষভাবে চিন্তা করতে হবে। কারণ শ্রমিকদের স্বাস্থ্য যদি আমরা নিশ্চিত না করতে পারি এবং তাদের নিরাপত্তা যদি আমরা না দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই তাদের প্রোডাক্টিভিটির রেটটা ব্যাহত হবে। সেই ক্ষেত্রে আমাদের দেশে আমি মনে করি যারা বাজেট করেন তাদেরকে নিশ্চিত করা উচিত যে বাজেট অ্যালোকেশন যাতে থাকে শ্রমিকদের নিরাপত্তার জন্য। কারণ আমাদের দেশের জিডিপির 80% আসে গার্মেন্টস সেক্টর থেকে, আই বিলিভ, এবং গার্মেন্টস সেক্টরটা পুরোপুরি নির্ভর করে শ্রমিকদের উপর। সো বাংলাদেশে কিছু কমপ্লায়েন্স আছে কিনা আমি জানি না, বাট আমাদের এখানে যেটা গভর্নমেন্ট সেক্টর থেকে কিছু বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে কিছু স্ট্রিক্ট কমপ্লায়েন্স ব্যবহার করা হয়। যেমন ধরেন অকুপেশনাল সেফটি অ্যান্ড হ্যাজার্ডস অ্যাক্ট আছে এখানে, যেটা আপনারা নিশ্চিত করে যে শ্রমিকদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা সেটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আমাদের দেশে নিশ্চয়ই এরকম কোনো আইন থেকে থাকতে পারে, আমি ঠিক জানি না আসলে, এবং সেটা কিভাবে মেনটেন করা হয় আমি জানি না। প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা দায়িত্ব থাকে যে আপনার তাদের একটা বাজেট অ্যালোকেশন করা, এবং যদি অর্গানাইজেশন না থাকে তাহলে সরকারের দায়িত্ব থাকে বাজেট অ্যালোকেশন করা এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য। সো এই করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের দেশে যদি বাজেটারি কোনো কনস্ট্রেন্ট থেকেও থাকে, তাহলে আমি মনে করি যে করোনা ভাইরাসের জন্য কনজারভেটিভ অ্যাপ্রোচ না নিয়ে দেশে যদি একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেওয়া হয়, যে এখানে শ্রমিকদের যে কোনো মূল্যেই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমার মনে হয় সেটা একটা ভালো পদক্ষেপ হবে। কারণ আমরা জানি যে বাংলাদেশের ক্ষেত্রে অনেক পলিটিক্যাল রেমিফিকেশন আছে বিভিন্ন ক্ষেত্রে, যে কোনো জিনিস নিয়ে কাজ করতে হয় যখন, কিন্তু এই ব্যাপারটা যদি শ্রমিকদের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, আমাদের অর্থনীতির চাকাকে, সামগ্রিক অর্থনীতির চাকাকে সচল রাখা অলমোস্ট ইম্পসিবল। তো ভবিষ্যতের দিকে তাকিয়ে এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। সো এটা বাংলাদেশের যদি আপনার সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে? আপনার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আছে যে শ্রমিক নিরাপত্তায় কোনো অ্যালোকেশন বা নতুন কোন জায়গাগুলোতে কাজ করার
অ্যালোকেশন আমি কিভাবে দিতে অবশ্যই পারে? আমি মনে করি, আমি ঠিক জানি না আসলে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকার কি বাজেটে কোনো কিছু অ্যালোকেট করে কিনা, বাট এই ব্যাপারে আমি মনে করি অবশ্যই বিগ একটা অ্যালোকেশন থাকা উচিত, যাতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এটা অবশ্যই জরুরি ব্যাপার একটা দেশের প্রোডাক্টিভিটি শ্রমিকদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য। ধন্যবাদ। শ্রমিকদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য আপনি বলছিলেন অ্যালোকেশন থাকার কথা। আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে আবারও যেতে চাই। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি শুনছিলেন সবার কথা, অনেকেই পরামর্শ দিয়েছেন যে আহসান এইচ মনসুর তিনি বলছিলেন যে এটিকে বাজেটটি পুরো 1 বছরের পুরো একটি অর্থ বছর না করে 6 মাসের জন্য করা যায় কিনা, এবং রাজস্ব খাতে সংস্কারের কথা বলেছেন, শ্রমিক অ্যালোকেশনের কথা বলেছেন, হেদায়েতুল্লাহ মামুন বলেছেন কৃষি এবং স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বলেছেন, এবং ব্যাংক ব্যবস্থার উপরে খুব বেশি নির্ভরতা না বাড়িয়ে এবারে কাজ করার কথা বলেছেন। আপনার এই সমস্ত সকলের কথার মাঝখান থেকে আপনার বক্তব্যটি শুনে আসতে। জি, ধন্যবাদ। তিনজনকে আমার ধন্যবাদ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা কথাটা বলেছেন এবং অত্যন্ত মূল্যবান, কোনো সন্দেহ নেই। তো এতগুলো আমি কভার করতে পারবো না, সে তো অতটুকু অভিজ্ঞতা আমার নেই, বাট মোটামুটি একটা আইডিয়া আমার জায়গা থেকে দিতে পারি। কৃষি সম্বন্ধে হেদায়েতুল্লাহ মামুন যারা বললেন আমাদের প্রাক্তন অর্থ সচিব, তার সঙ্গে একমত। আমরা কিন্তু কৃষি এখন প্রায় কেন্দ্রে চলে এসছে। এবার তো কৃষিতে আমাদের ইনফ্যাক্ট মনে করা হয় এই যে ভয়ঙ্কর সময়টা আমরা পার হয়েছে এবার উইদাউট মাচ ডিস্ট্রেস, এর মূল কারণ ছিল আমাদের একটা চমৎকার কৃষি ফসল আমরা গড়ে তুলতে পেরেছি। খাদ্যাভাব মোটো টের পাইনি কোথাও, বরঞ্চ এখন চালের দাম কমে আসছে। এই কৃষি থেকে আমরা আরো চাপ রাখবো। এই বাজেটে আমরা কৃষি অ্যালোকেশন বাড়িয়েছি গত বছরের তুলনায়, এবং কৃষিতে আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে মেকানাইজেশন। আমরা উপকরণ যেগুলো সার বীজ ইত্যাদিতে আমরা ভালোভাবে পৌঁছে গেছি। এবার আমরা মেকানাইজেশনের দিকে যাব, কারণ আমাদের লেবার শর্টেজ, এবার আমরা দেখেছি মাঠে লেবার শর্টেজ ছিল, সেইটাকে ওবিয়েট করার জন্য আমাদের মেকানাইজেশনের জন্য যাবো, এবং আমরা হিউজ পরিমাণ বরাদ্দ রেখেছি ফর সাপোর্ট টু এগ্রিকালচার ইমপ্লিমেন্টস। এইটা 1 নম্বর। দ্বিতীয়ত তিনি যে কথাটা বলছেন এগ্রি বিজনেস সম্বন্ধে, ফিশারি পোল্ট্রি সেক্টরগুলো আমাদের প্রণোদনের প্যাকেজে আছে, তারা কম সুদে ঋণ পাবেন এখানে। ই কমার্স তার কথা এসছে, নতুন করে আসবে ই কমার্স, ক্রিপিং পা টিপে টিপে কিন্তু মাঝামাঝি জায়গায় চলে আসছে। এটা সারা বিশ্বে দেখা গেছে, আমাদের এখানে এক ধাক্কা এটা বড় ধাক্কা পেয়েছে, এবং আমরা মনে করি এটা ভালো একটা কাজ হচ্ছে ই কমার্সটা, এবং নতুন চাকরির সৃষ্টি হবে। আমাদের যে চাকরির ধারণা যে চেয়ার থাকবে, টেবিল থাকবে, পিয়ন থাকবে, বেল বাজাবো, সারা জীবনের চাকরি, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। চাকরি মানে কাজ, একদিনের কাজ একদিনের বেতন, আওয়ার টু আওয়ার, ডে টু ডে, এই ধারণায় আমাদেরকে আসতে হবে। এবং এইবার ডিজিটাইজেশনের মাধ্যমে নতুন ধরনের কাজ সৃষ্টি হবে, যেগুলো আমাদের ইয়াং ছেলেমেয়েরা যেগুলোতে এমপ্লয়েড হয়ে তারা তাদের রোজগার করতে পারবে বলে আমি মনে করি আগামীতে। আমি যারা মনসুরের কয়েকটি বিষয় খুব কুইকলি বলতে চাই। তার আগে মুস্তাকিম সাহেব ভেরি রাইটলি শ্রমিক কল্যাণ সম্বন্ধে জোর দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের অবস্থান এটা, আমি চাই যে ন্যায় বিচার, ন্যায্যতা, কল্যাণ, বিশেষ করে শ্রমিক কল্যাণ, এর কোনো বিকল্প নেই। এবং আমি এইটাও জানি যে আমাদের যেহেতু ওভার সাপ্লাই অফ লেবার ছিল, লো কোয়ালিটি লেবার, স্কিল চলছে, অনুকূল চলছে নয়, আমি আপনার কথাটা নিয়ে এই সুযোগটা অনেকে নিয়েছেন। চিপ লেবারের নামে অনেক সময় অন্যায়ভাবে লেবার এক্সপ্লয়টেশনও হয়েছে এই দেশে, অস্বীকার করার উপায় নেই। সরকার সচেতন আছেন, বাজারকে ডিসরাপ্ট না করে, উদ্যোক্তাদের ক্ষতি না করে এইটাকে ধীরে ধীরে, এই যেমন গার্মেন্টস সেক্টর কথা তিনি বললেন, আমাদের 10টা পৃথিবীর শ্রেষ্ঠ কমপ্লায়েন্স ফ্যাক্টরির মধ্যে 7টা বাংলাদেশে এখন স্বীকৃত ক্ষেত্র। এই অ্যাকর্ড অ্যালায়েন্স নামে বায়ারদের সংগঠন এখানে থেকে আমাদের এই সেক্টরকে তারা তাদের প্রস্তাবনা অনুযায়ী আমরা রিট্রোফিটিং করেছি, রিফিটিং করেছি, এবং এখানে আরো আমাদের সরকারের চাপ থাকবে, দুটো চাপ। একটা হলো বিদেশি বায়ারদের অনেক সময় তাদের চাওয়া, আর মোর ইম্পর্টেন্টলি আমাদের শ্রমিকদের কাজের পরিবেশ, মানে পানি, টয়লেট, বাতাস, হিট, এগুলোর ব্যবস্থা যাতে হয়, এদিকে আমরা আমাদের চাপ রাখবো। আমি ওখানে জনাব মনসুরের কয়েকটি কথা খুলে দেওয়া নিয়ে তার সংশয়, যে আমরা বোধ হয় কার্ভের নিচে না গিয়ে কার্ভের উপরে পর্যায়ে তুলে নিয়েছি। হ্যাঁ, ইট ইজ রিস্ক ম্যাটার, নো ডাউট। প্রত্যেকটা
সিদ্ধান্তের পেছনে একটা ঝুঁকি আছে। আমাদের কিন্তু আমি প্রথম থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা বিটুইন জীবন জীবিকা যেটা প্রায়শই বলা হয়, উই হ্যাভ টু চুজ, উই আর ভেরি থিন ইকোনমি। এখনো আমাদের সেই বেস নেই যেটা মার্কিনীদের বা ইউরোপিয়ানদের আছে। আমরা সামান্য একটা থিন মার্জিনে দাঁড়িয়ে আছি। আমরা বেশি দিন বোধ হয় এইভাবে আমার পক্ষে চলার সম্ভব হতো না। আমরা মুখ থুবড়ে পড়ে যেতাম, তখন কোনো কিছু আমাদেরকে তোলার সুযোগ ছিল না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী হিসাব নিকাশ করে এই ঝুঁকিটা নিয়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের সরকার যারা আছেন সবাই আমরা তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত। আমার মনে হয় আমরা এইটা ঝুঁকি থাকলেও যে আখেরে আমাদের লাভ হবে। কারণটা কি? এখন আবার সেই কৃষিতে আসতে হয়। আমাদের অর্থনীতি এখনো মৌলিকভাবে কৃষির উপরেই এখন নির্ভরশীল রয়ে গেছে। সব বেশি সংখ্যক শ্রমিক, বেশি সংখ্যক মানুষ, বেশি সংখ্যক পরিবার জীবিকা এখনো কৃষির সঙ্গে সম্পৃক্ত। এবং ফরচুনেটলি এই যে যন্ত্রণাটা হলো কোভিড রিলেটেড, কৃষি ওয়াজ নট মাচ এফেক্টেড। আমাদের কৃষি এখনো ডোমেস্টিক মার্কেট রিলেটেড। ডোমেস্টিক মার্কেটের যে গ্যাপটা আছে আমাদের চাহিদা আর সরবরাহে, এইটা গ্যাপটা পূরণ করতেই আমাদের কৃষিটা এখন কাজে লাগছে। সুতরাং সেই কৃষিকে আমরা আরো পুশ দিয়ে যাব, এবং এর ফলে বিশাল শ্রমিক সেক্টরের একটা বড় অংশ এই কৃষির মাধ্যমে কাভার। যদিও প্রোডাক্টিভিটি এখন তুলনামূলকভাবে কম, মুস্তাকিম সাহেবের কথা বলছি, বা এটা গ্রোয়িং স্লোলি, এবং এখানে আমাদের সরকার সচেতনভাবে নানাভাবে সহায়তা দিয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে তার মনে যে একটা সংশয় আছে আর্লি খুলে দেওয়া, আশা করি এটা সঠিক হবে না। আবার আই টেক হিজ পয়েন্ট, এবং এটা আমাদের মাথায় বসে রাখতে হবে। রোলিং বাজেট আসতে পারে, চিন্তা করতে পারেন, বাট আমার এই কোথাও কিছু নিয়েছে 6 মাসের বাজেট। আমরা যেখানে ছিলাম ওই লাইনেই আছে, উই ক্যান টক অ্যাবাউট ইট। এটা খুব একটা যে 6 মাস না 12 মাস, 3 মাস, 9 মাস, অনেক সময় আমরা শর্ট টার্ম বাজেট করি, এইটা এবার করে নাই সরকারকে, আমরা চিন্তা থাকতে পারে। এমনকি বাজেট ইয়ার চেঞ্জ করারও চিন্তা কারো কারো মনে আছে, ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে ম্যাচ করা, এগুলো একাডেমিক ডিসকাশন। আমরা উইল কন্টিনিউ টু অ্যাড্রেস দোজ থিংস। মোস্ট ইম্পর্টেন্ট, আমি তার সঙ্গে একমত, স্বাস্থ্য এবং রাজস্ব প্রবাহ নিয়ে আই ফুললি এগ্রি উইথ ইউ। আমাদের সমস্যাটা হলো ব্যবস্থাপনা, সমস্যাটা হলো সংস্কারের। প্রথম হলো ব্যবস্থাপনা। আমরা জাতি হিসাবে খুব একটা অর্গানাইজ নই বলে, এমন উইথ ডিউ রেসপেক্ট হামলি কথাগুলো বলছি। আমরা 12 মাসে 13 পার্বণ, ছুটি পেলেই 2 দিনের ছুটি পেলে পঞ্চগড় চলে যাই, গিয়ে 5 দিন বেশি থেকে 7 দিন পরে আসি। এই প্রবণতা এখন ওয়ার্ক রিলেটেড নয়, এন্ড ওয়ার্ক কালচার যেসব দেশ, জাপান হোক আর জার্মানি হোক, তাদের সঙ্গে তুলনা করলে এটা কোনো মানে কোথাও দাঁড়ায় না। সুতরাং আর এছাড়া ব্যবস্থাপনায় আমাদের আধুনিকতার ছোঁয়া এখন সর্বত্র লাগে নাই। যদিও আমরা ডিজিটাইজ করেছি অনেক কিছু, এখন আমাদের লোক লস্কর যারা ম্যান বিহাইন্ড দ্য মেশিন, তারা এখনো রয়ে গেছেন ওই আগের জায়গায়। এটা পরিবর্তনের বিভিন্ন প্রয়োজন আছে। আবার ব্যবস্থাপনাটাকে কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট করতেই হবে। এবং একটা বড় ফ্যাক্টর প্রায় বলা হয় না, কালচারাল ফ্যাক্টর। আমাদের কালচারটা বিবেচনা রাখতে হবে। এই কালচারের যে শক্তি যে আমাদেরকে নিচের থেকে ধরে আছে, এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সময় দরকার, টাইম দরকার, পেশেন্স দরকার, এবং একটু বলে এর চেয়ে বেশি এই মুহূর্তে বলার আমার প্রয়োজন নেই বলে মনে করি। সংস্কার অ্যাবসলিউটলি আছে, সংস্কার এভরিওয়্যার। এখন আমাদের বিউরোক্রেসি, মামুন এখানে আছে, ভেরি সিনিয়র বিউরোক্রেট ছিলেন সারা জীবন, আমিও মধ্য পর্যায়ে কাজ করেছি দীর্ঘদিন। এখানে প্রচুর সংস্কারের প্রয়োজন আছে। মানসিকতা, ঔপনিবেশিক মানসিকতা এখনো আছে, আমি স্বীকার করি। এখনো সেই আগের জমানার মতো ফাইল ধরে রাখা, কাজটা আজকে না করে কালকের জন্য ধরে রাখার প্রবণতা আছে। এইগুলা নানাভাবে আমাদের অ্যাড্রেস করতে হবে। মোটিভেশন নয়, শুধু মেশিনাইজ করে, মেকানাইজ করে, ডিজিটাইজ করে এই পরিবর্তনটা আনতে হবে। ও রুলস গুলা চেঞ্জ করতে হবে। রুলস গুলো এখনো চেঞ্জ হয় নাই। রুল যতদিন খেতাবে থাকবে, আমলারা, স্মার্ট আমলারা সেইগুলো তাদের কাজে ব্যবহার করবে। সুতরাং এইটা আমি তার সঙ্গে পুরো একমত। রাজস্ব প্রবাহে এনবিআর সংস্কার খুব দরকার। তবে এটা এগেইন 1 লাফে করা, কাটলে কি বলে না, ওই ধরনের অবস্থা পর্যায়ক্রমে ধীরে ধীরে করছে সরকার। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ওগুলো অনেকগুলো সংস্কার করেছে, ফলও আমরা পাচ্ছি। তবে আরো এখানে করার প্রয়োজন আছে। তার যেটা কথা যে তিনি মনে করেন যে আমার বাস্তবসম্মত নয় এবার যেটা সরকার, এটা উচ্চাভিলাষী হতে পারে। আমাদের অনেক কিছু উচ্চাভিলাষী মনে করা হয়েছে। আমাদের প্রথম দীক্ষা বাজেট যেটা মন্ত্রী মানে ভালো করে জানেন, 2009 সালে যখন তোরা মোহিত এইবার প্রধান অর্থমন্ত্রী হয়ে শুরু করলেন তার বাজেটিং যে প্রক্রিয়াটা, প্রথম দিকে তো হি কেম আন্ডার স্ট্রং অ্যাটাক, এরকম অবিশ্বাস্য রকম বড় বাজেট, এটা অবাস্তব হবে না। পরে দেখা গেল আমাদের ধারণা কারেক্ট, বড় বাজেট দিয়ে আমরা বড়
প্রবৃদ্ধি অর্জন করেছি। এবার আমরা হয়তো ধরেছি 8.5 না হোক, 6 হোক, 7 হোক, গ্লোবালি যদি ফল করে আমরা একা দাঁড়িয়ে থাকতে পারবো। এইটা তো ঠিক অনেকগুলা থিঙ্ক ট্যাঙ্ক, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট হোক অথবা এডিবি হোক, তারা কিন্তু আমাদের জন্য অত ডায়ার কনসিকুয়েন্স তখন প্রিডিক্ট করে নাই। তারা এখনো বলছে দক্ষিণ এশিয়ায় এখনো আমরা ডিসপাইট অল দ্য ডিফিকাল্টিজ টপ পারফর্মার থাকবো। আমি আশা করি এর আংশিকই সত্য হয়, তাহলে যে ভীতিটা জনাব মন্ত্রীর আছে সেইটা হয়তো সত্য নাও হতে পারে। তো 8.5 না হোক, 7ই হোক, এই বছর যদি 7 হয়, আমি ব্যক্তিগত মনে করি ইট উইল বি এ স্টার্লিং রেজাল্ট, এবং এটাও ব্যক্তিগত মত। হাওয়ার হোয়াট ইজ দ্য পয়েন্ট? আমরা চেঞ্জ করলে ক্ষতি কি? বড় উচ্চাভিলাষী একটা টার্গেট দিয়ে যদি আমরা অনেস্টলি এটাকে চাপ রাখি, কাজ করি, তাহলে ওই জায়গায় না পড়লে কাছাকাছি যেতে পারবে। ইউ মাস্ট এইম এট দ্য স্কাই সো দ্যাট ইউ ক্যান রিচ সাম ডিস্টেন্স। নিচের দিকে এটা ওই সেন্সিবিলিটিটাকে দেখার জন্য আমি অনুরোধ করবো। এই হলো মোটামুটি এই পর্যায়ে। সবাই কথা সবটা পারি নাই, যে কয়টা আমার ক্ষমতার মধ্যে ছিল আমি কুইকলি আমার লিমিটেড অভিজ্ঞতা থেকে আমি এটা অ্যাডজাস্ট করেছি। থ্যাংক ইউ। আমি কি মাননীয় মন্ত্রীকে একটা প্রশ্ন করতে পারি? জনাব মুস্তাকিম। জি জি প্লিজ। জি মহোদয়, আপনাকে আমি 2টা প্রশ্ন করতে পারি, খুব ছোট প্রশ্নগুলো। যে সরকার থেকে কি শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো অ্যালোকেশন করা হয় কিনা? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের নিরাপত্তাটা সরকার কিভাবে নিশ্চিত করে, কিভাবে মনিটর করে? ধন্যবাদ। আমাদের 2টা মিনিস্ট্রি আছে। সরকার হোল এটা এমন একটা লেভেল যা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এটা স্বতন্ত্র, একেবারেই আলাদা। এর রয়েছে অসাধারণ কিছু বৈশিষ্ট্য যার কোনো তুলনাই চলে না। তাই তো একে বলা হয় লেভেল নেক্স। টাটা নেক্সন, যা এসইউভি কে পৌঁছে দিয়েছে পরবর্তী লেভেলে। লেভেল নেক্স, টাটা নেক্সন, লেভেল নেক্স। শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, দরিদ্র, সবার জন্য কাজ করে। আমি আমার কাজও মনে করি শ্রমিকের কল্যাণে করি। সরাসরি টার্গেটেড শ্রম মন্ত্রণালয় আছে, ক্লাসিক যেটা পুরোনো দিনের ছিল, আর একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমাদের খুবই বেশি ভাই বোনেরা যারা বিদেশে কাজ করেন তারাও শ্রমিক, তাদের কল্যাণের জন্য। এই 2টা মিনিস্ট্রির মাধ্যমে বিশাল এলোকেশন তাদের কল্যাণের জন্য, তাদের মানে তাদের জন্য বীমা, মেডিকেল হেলথ, বিদেশে যারা থাকে তাদের জন্য পড়াশোনার ব্যাপার, দেশে যে সকল শ্রমিক আছেন বিভিন্ন জায়গায় কাজ করেন ফ্যাক্টরিগুলোতে, তাদের জন্য পরিবেশ উন্নয়নের জন্য আমাদের মানে ইন্সপেক্টররা আছে যাই দেখে। এবং বাজেটেও শ্রম মন্ত্রণালয়ের বিশাল যে অ্যামাউন্ট আমরা দিই, শ্রম মন্ত্রণালয় কত টাকা দিয়েছি এবার আমার সামনে বোধ হয় আছে, দেখি শ্রম মন্ত্রী বাইর করতে পারি কুইকলি। শ্রম আমরা যে টাকাগুলো ব্যয় করা হবে সার্বিকভাবে প্রাথমিকভাবে শ্রমিকদের কল্যাণে। এবং আমাদের সঙ্গে আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত বছর ছিল, এবার আমরা ধরেছি 220 কোটি টাকা, 220 কোটি টাকা শ্রম ধরেছি শ্রম কল্যাণ মন্ত্রণালয়ে। আর প্রবাসী কল্যাণেও আমরা ধরেছি কত টাকা, এরকম দুটোতেই আমরা টাকা যেটা ধরেছি আমাদের যে টাইট বাজেটের মধ্যে, এর বেশিরভাগটাই কিন্তু শ্রমিকের কল্যাণে ব্যয় হবে। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। নানামুখী কাজ আছে, শ্রমিক ট্রেনিং আছে, শ্রমিক মেডিকেল হেল্প আছে, শ্রমিক রিপেট্রিয়েশনের ব্যাপার আছে, শ্রমিকের যে লোকাল যে তাদের ছেলে মেয়েরা আছে তাদের কল্যাণের ব্যাপার আছে, বহুমুখী। আমি সবকিছু এখন বলতে পারছি না, তবে এইটা অ্যাবসলিউটলি সেন্ট্রাল টু গভর্নমেন্ট যে প্ল্যানটা তার মধ্যে এখানে আছে। তবে নট আপ টু দা লেভেল যেটা অনেকেই হতে চান, সেটা এখানে আমরা পৌঁছতে পারি নাই, কিন্তু আমরা ওই দিকেই আছি, ডাইরেকশনটা ঠিকই আছে। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী বলছিলেন যে সাইমন তাকিব আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। আমি একটু এবার আবারও হেদায়েতুল্লাহ মামুনের কাছে আসতে চাই। আমি তার কাছ থেকে শুনতে চাই যে আপনার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে, তো আমরা সপ্তম পঞ্চবার্ষিকী এবং এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং একই সাথে উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছিলাম। তো এই যে বাজেটের যে আজকে যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মোটামুটি এক ধরনের ধারণা দিয়েছেন, তো আমরা কি আসলে সেই আমাদের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা সেগুলো থেকে কি পিছিয়ে যাব নাকি অনেক দূরে পিছিয়ে যাবো, কিংবা মানে কিভাবে আমরা সেই লক্ষ্যমাত্রাগুলোতে পৌঁছতে পারবো, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমে মনসুর স্যারের 2টা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। যে 2টা বাজেট করা আর কি, আমাদের একটা রিভাইজড বাজেট করার প্রভিশন আছে, সাধারণত বছরের শেষে হয়। এটা একটু এগিয়ে নিয়ে আসলে আপনার স্যারের যে কনসার্নটা, এটা হয়তো তখন এটা একটা পুনর্বিবেচনা করা যাবে।
এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে নির্ধারিত লক্ষ্য ছিল অনেক ক্ষেত্রেই কিন্তু সরকার সেটা অ্যাচিভ করেছে। স্যাররা যেটা বললেন, যেটা এনবিআর এর ক্ষেত্রে বা রাজস্ব আয়ের ক্ষেত্রে সেটা খুব কাছাকাছি পৌঁছতে পারেনি, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রেই প্রায় কাছাকাছি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাছাকাছি আমরা আছি। তো এটা যে যে এখন আমরা জানি না আসলে অবস্থাটা কোন পর্যন্ত, এই বছরটা যদি আলাদা করে ধরি জুন পর্যন্ত, তাহলে আমরা ধরে নিতে পারবো যে অনেকখানি আমরা সপ্তম পঞ্চবার্ষিকী যে নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি পড়বো, যেহেতু আমাদের 10 মাস আগে মানে মার্চ পর্যন্ত একটা কাজ হয়ে গেছে, মার্চ পর্যন্ত অগ্রগতি হয়ে গেছে। কিন্তু যদি আগামী বছরের সিচুয়েশনটা একটু কঠিন হয়ে যাবে, সেটা নির্ভর করবে যে আসলে করোনা পরিস্থিতি সেটা। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কি আগে ভাগে কিছু ওপেন করে দিলাম কিনা। আমাদের অর্থনীতিতে আমরা টিকেই ছিলাম কৃষির স্বয়ংভরতার উপরে, স্বয়ংসম্পন্নতার উপরে, এবং এটা 6 মাস পর্যন্ত অত্যন্ত স্টেবল অবস্থায় আমরা আছি। ফলে সরকার বিভিন্ন ভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে গত 2 মাস হেল্প করে গিয়েছে, এবং কোটি কোটি মানুষ সেলফ এমপ্লয়েড হয় সকালবেলা, এবং তাদের এমপ্লয়মেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং ডেভেলপমেন্ট যে কাজটা, সেই কাজটায় মানে আমাদের উন্নয়ন কাজগুলোতে যে চলে দেশে, সেখানে একটা বিশাল এমপ্লয়মেন্ট জেনারেট করে, মেগা প্রজেক্টগুলিতে করে, বিভিন্ন প্রজেক্টগুলিতে করে, সেটাও মার্চ থেকে অনেকটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ফলে কোটি কোটি মানুষ অর্থনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাচ্ছে, এবং এটাকে অনন্তকাল আপনার হেল্প করে যাওয়া, সোশ্যাল সেফটি নেটের আওতায় আনা খুবই কঠিন কাজ। ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং। যে কোনো ইকোনমিক ডিসিশনেরই পক্ষে বিপক্ষে, ইতিবাচক নেতিবাচক অনেক যুক্তি থাকে, কিন্তু অর্থনীতি পুশ ব্যাক করার যে, এখন পুশ করার যে সময় আসছে, সেটা আমার মনে হয় ঠিক আছে। এবং এটা এই সময় না করলে আমরা যদি ক্রমাগত পিছিয়ে যেতে থাকি, তাহলে আমাদের বিশাল জনগোষ্ঠী, একটা সার্ভিস সেক্টর, পর্যটনই যদি ধরেন আপনি, পর্যটন সেক্টর 1-1.5-2 বছরের মধ্যে দাঁড়াতে পারবেন, সেখানে লক্ষ লক্ষ কর্মচারী নিয়োজিত আছে। একটা সাপ্লাই চেইনের কথাই ধরেন, যে আমরা ফ্রুটস এর যে সাপ্লাই চেইনটা আছে, সেই সাপ্লাই চেইনে লক্ষ লক্ষ লোক নিয়োজিত আছে। যখন এই ফ্রুট সাপ্লাই চেইনটা আমাদের বাজারে আসাটা, যেমন আম আটকে আছে আপনার চাষে, তো আমগুলো সেই গতিতে আমাদের বাজারজাত হচ্ছে না, বিপণন হচ্ছে না। তো এখানে এই পুরো চেইনটা ঢাকা পর্যন্ত বা কাস্টমারের বাড়িতে বা ঘুরুঙ্গাবাড়ি পর্যন্ত আমটা পৌঁছে দেওয়ার জন্য যে জনগোষ্ঠী ইনভলভ আছে, সেই জনগোষ্ঠী কিন্তু কর্মহীন অবস্থায় আছে। এই বিশাল জনগোষ্ঠীকে কর্মহীন অবস্থায় রেখে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। সেজন্য ফিরে আসার বিষয়টা আমার কাছে মনে হয় যথেষ্ট সঠিক যৌক্তিক সিদ্ধান্ত। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, যে যদি আমরা খেতে দিতে না পারি, যদি আমরা তাদের আয় দিতে না পারি, তাহলে মহামারী আরো প্রকট হয়ে উঠতে পারে। আমাদের মহামারীর যে ইতিহাস আছে 1776 সালে 76 মন্বন্তর বা 1942 সালের যে আমাদের মন্বন্তর গুলো ছিল, এর সাথে কিন্তু মহামারী যুক্ত ছিল। মহামারী যুক্ত থাকার স্কলাররা মনে করেন কারণ ছিল যে খাদ্যাভাবে অনাহারে মানুষের অপুষ্টির কারণ তাদের যে ইমিউনিটি সিস্টেম, সেটা অনেক দুর্বল ছিল। খুব সহজেই তারা মহামারীতে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যাটা একটা জ্যামিতিক হারে বাড়িয়ে দিয়েছে। ফলে আমরা যদি আমাদের জনগোষ্ঠীকে প্রপারলি পুষ্টি দিতে না পারি, খেতে দিতে না পারি, তাহলে এই মহামারীটা আরেক দিক থেকে একটা বড় ধরনের আঘাত করতে পারে। ফলে আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে। যেমন খুব শীত প্রধান দেশে আমরা দেখি যে 30 ডিগ্রি, -30 ডিগ্রিতে মানুষ কাজ করতে যায়, সেটা এত শীত যে পায়ের ভেতরে মজ্জাও জমে যাওয়ার মতো অবস্থা, পা হাড় ফেটে যায়। তখনও কিন্তু মানুষ তার প্রিপারেশন নিয়ে বের হয়। আমাদের যেটা করতে হবে, আমাদের ম্যানেজমেন্টটা করতে হবে, প্রিপারেশনটা করতে হবে, এবং যে সচেতনতাটা গত 2-2.5 মাসে সারা দেশে সৃষ্টি হয়েছে, কিছু ফেলিয়ার আছে, হয়তো সব পার্সেন্ট লোক সেই সচেতন অবস্থায় যায়নি, কিন্তু সেই সচেতনতাটা হয়তো আমাদের এই জয়ের বিষয়টাকে আমাদের
সচেতনতা নিশ্চয়ই আমাদের সামনের দিনে যুদ্ধ জয়ের কাজ করবে। জনাব আহসান এইচ মনসুর, আপনি এর আগে বলেছিলেন যে আমাদের বাজেটের যেটি যে হতে যাচ্ছে সেই প্রণয়নের ক্ষেত্রে সেটি যেন বাস্তবসম্মত হয় সেদিকে লক্ষ্য দেবার কথা বলেছেন। এবং আবারও আমি আপনার কাছ থেকে রাজস্বের বিষয়টি শুনে আসতে চাই যে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা হয় সেই লক্ষ্যমাত্রাটি এবছরে নতুন নতুন কোন খাত যুক্ত করবার যে বিষয়গুলো আপনি পরামর্শ দিচ্ছেন কিনা, কারণ এবছরে তো অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবির হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, এবং সকলের আলোচনার মাঝখান থেকে আপনার আরো কিছু সুনির্দিষ্ট কথা থাকলে আপনি নিশ্চয়ই আমাদের জানাবেন। আমি একটু পেছনের অন্যান্য আলোচনার প্রেক্ষাপটে একটু বলবো যে শ্রমিকদের ব্যাপারে বাংলাদেশ সরকার কি করছে এবং অন্যান্য দেশে কি করছে সেটার একটা তুলনামূলক শর্ট বিশ্লেষণ। আমাদের একটা ভালো পদক্ষেপ নিয়েছে সরকার, বিশেষ করে আরএমজির খাতে, সেখানে 5,000 কোটি টাকার একটা বড় ফান্ড দেওয়া হয়েছে এবং 2% ইন্টারেস্টে। সেটা একটা খুব পজিটিভ দিক। আমরা আশা করব যে উদ্যোক্তারা এটাকে ব্যবহার করে শ্রমিকদেরকে মিনিমাম 60% যেটা এগ্রি করা হয়েছে বেতনটা দেওয়ার জন্য তাদেরকে দেওয়া হয়, এবং সেটাই হবে মানবতার সাথে সম্পৃক্ত একটা পদক্ষেপ। পৃথিবীর অন্য দেশে কি করেছে, যেমন যদি আমরা যুক্তরাজ্যে দেখি, সেখানে বলা হয়েছে যে 80% বেতন সরকার দিয়ে দিবে, 20% উদ্যোক্তারা দিবে, এবং প্রত্যেকটা শ্রমিককে রাখতে হবে। এটা কিন্তু বিরাট একটা ইনসেন্টিভ তাদের জন্য। জার্মানিতে একই জিনিস করেছে, তারা ইনসেন্টিভাইজ করেছে যাতে শ্রমিকদেরকে কেউ ছেড়ে না দেয়, বেতনটা কিন্তু সরকার থেকে বহুলাংশে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে যেটা হয়েছে, জার্মানিতে এবং যুক্তরাজ্যে বেকার সমস্যাটা কিন্তু প্রকটভাবে দেখা দেয়নি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে ব্যাপকভাবে টাকা ঢালা হয়েছে। $3 ট্রিলিয়ন অলরেডি $3 ট্রিলিয়ন দেওয়া হয়েছে, আরো $3 ট্রিলিয়ন দেওয়ার পরিকল্পনা হচ্ছে। কিন্তু সেখানে আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্ট বেড়ে 20% দিকে চলে যাচ্ছে। 40 মিলিয়ন আনএমপ্লয়েড, রেজিস্টার্ড আনএমপ্লয়েড হয়ে গেছে গত 10 সপ্তাহে। তো মূল কারণটা হচ্ছে এখানে কোনো ইনসেন্টিভ দেওয়া হয় নাই ইয়েদেরকে, মানে উদ্যোক্তাদেরকে, শ্রমিকদেরকে ধরে রাখার জন্য। সেই কারণে এই ব্যাপক একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। আমাদেরকে কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে উদ্যোক্তাদেরকে, যাতে তারা শ্রমিকদেরকে ছেড়ে না দেয়। তাদেরকে রাখতে পারলে, সরকারের সাথে বেতন আধাআধি করে যদি ভাগাভাগি করে রাখা যায়, তাহলে কিন্তু একটা বড় সমস্যার সমাধান হয়ে যায়, যেটা আমাদের এই শ্রমিকদেরকে ব্যাপকভাবে আঘাত করেছে, যেটা আমাদের দারিদ্র্যকে ডাবল করে দিয়েছে প্রায়। সেই সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। আমি যেটা বলবো, একটা বৃহত্তর প্রেক্ষাপটে এই আমাদের রাজস্বের কথাটাই বলবো। আমাদের অর্থনীতি কিন্তু অনেকগুলো সমস্যা পুঞ্জীভূত হচ্ছে। তার মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্যাক্স টু জিডিপি রেশিও। আমরা দেখছি যে ট্যাক্স টু জিডিপি রেশিও 2010 সালে ছিল 11%। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে লক্ষ্য ঠিক করা হয়েছিল যে 14%, এটা 16% নিতে হবে, কিন্তু আমরা পিছিয়ে হলাম 10%। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার বলা হলো যেটা আমরা 15 থেকে 16% নেব। আমরা সেখান থেকে পিছিয়ে আমরা মোটামুটি ভাবে বলা যায় এখন আছি আমরা 8.6%। তো আমরা কিন্তু পিছন দিকে হাঁটছি। এটা কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের যদি আমরা দেখি ইসের কথাই, মানে গভর্নমেন্টের সাইজটার কথা, গভর্নমেন্টের সাইজটা কিভাবে বাড়ার কথা ছিল, আমার মনে আছে তখনও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমরা বলেছিলাম যে সরকারের সাইজটা হবে 18-20% মতো, কিন্তু কার্যত এখনো আমাদের সরকারের কোনো বছরের সাইজ 18% অতিক্রম করতে পারে নাই। এটা 14 থেকে 18-17% মধ্যে আছে, এবং আমাদের মতো একটা দেশে এটা হওয়া উচিত 20-25%, এবং রাজস্ব হওয়া উচিত অন্ততপক্ষে 20% বা আরো বেশি। সেই জিনিসটা যেটা আমরা আনতে পারি, তাহলে সরকার স্বাস্থ্য খাতকে পুনর্গঠিত করতে পারবে, শিক্ষা খাতকে পুনর্গঠিত করতে হবে, এসডিজির জন্য যে ব্যাপক ব্যাপক সম্পদের প্রয়োজন হবে, সেটা কিন্তু আসতে হবে প্রধানত আভ্যন্তরীণ খাত থেকে। এবং সেটা যদি আমরা আনতে ব্যর্থ হই, তাহলে কিন্তু এসডিজির বাস্তবায়ন আমরা ভুলে যেতে পারি। কারণ অর্থ ছাড়া শুধু কথায় কিন্তু চিড়ে ভিজবে না, আমাদের অর্থ লাগবে সেটা, এবং অর্থটা আভ্যন্তরীণ খাত থেকে জোগাড় করতে হবে। বিদেশিদের কাছ থেকে আমরা অল্প কিছু পেতে পারবো, সেটা দিয়ে আমাদের লক্ষ্য অর্জিত হবে না। কাজে আমি আবার বলবো, এই বাজেটে আমাদের তেমন কিছু করার সুযোগ নাই, কারণ এই করোনাগ্রস্ত অর্থনীতিতে করের বোঝা বেশি বাড়ানো কোনো মতেই যুক্তিসঙ্গত হবে না, এবং কর সংগ্রহ বাড়বে সেই আশাটা প্রত্যাশা করাটা উচিত হবে না। আমাদেরকে ম্যানেজ করতে হবে এই বছর। আগামী বছরের জন্য সংস্কার কার্যক্রম এই বছরই শুরু করতে হবে।
এবং সেটা মূল্য সংযোজন কর যেটা ভালোভাবে করা হয় নাই সেটাকে ভালোভাবে করতে হবে, অটোমেশন করতে হবে, কর প্রশাসনকে মাঠ পর্যায়ে ঢেলে সাজাতে হবে আধুনিকভাবে, সেই সাথে প্রত্যক্ষ কর ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে এবং ট্রেড ফাইন্যান্সিং কেও করতে হবে, মানে কাস্টমস ডিউটিকেও। সেইভাবে যদি আমরা করতে পারি আমি আশাবাদী আমরা কিন্তু উপরের দিকে নিয়ে যেতে পারবো আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিওকে, যেটা আমাদের দেশের জন্য অবশ্যই অবশ্যই আমাদের দরকার আছে। তা না হলে আমরা কিন্তু উন্নত দেশের দিকে আমরা যেতে পারবো না। আমাদেরকে আগামী বছরের জন্য এই বছরের সংস্কার কার্যক্রমে হাত দিতে হবে। বছরে খুব বেশি কিছু করার নেই, আপনি বলছিলেন। এবারে আমি ঠিক সাইম মুনতাকিবের কাছ থেকে একটু শুনে আসতে চাই যে আগামী বাজেটে তিনি শ্রমিক সুরক্ষার বিষয়ে মাননীয় মন্ত্রীর জবাব দিয়েছেন। উনি ঠিক শ্রমিকদের জন্য কি একদম ছোট করে তিনি একটু বলবেন যে শ্রমিকদের জন্য তার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা, তিনি আগামী বাজেটে শ্রমিকদের জন্য কি দেখতে চান? মূলত যেটা আমি আগেই বলেছি, শ্রমিকদের জন্য একটা বিগ বাজেট অ্যালোকেশন দরকার। এটা আমাদের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থেই দরকার। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে একটা বিগ অ্যালোকেশন আছে শ্রমিকদের। উনি সোশ্যাল সেফটি নেটের কথা বলেছেন। আসলে সোশ্যাল সেফটি নেট এর দিকে আমি না গিয়ে এটা একটা সামগ্রিক শব্দ, সবার নিরাপত্তা নিশ্চিত করে মেইনলি যারা খুব ভালনারেবল এরিয়াতে আছে বা ভালনারেবিলিটি যাদের মাঝে খুব বেশি, তাদেরকেই বলা হয়, তাদেরকে সোশ্যাল সেফটি নেটের আওতায় নিয়ে আসা উচিত। বাট আমি যেটাতে মেইন এমফেসাইজ করতে চাই, যারা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখে, শ্রমিকদের, তাদের যদি স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত না করা যায়, এবং আমরা জানি যে কিছুদিনের মাঝে পৃথিবীর সব জায়গায় একটা অর্থনৈতিক মন্দা দেখা দিবে, এবং আমাদের দেশও এটার মাঝে অন্তর্ভুক্ত, এবং এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কোনো কুইক রিকভারিতে না গিয়ে আস্তে আস্তে এটা আমাদের রিকভার করতে হবে, সেটাও আমি জানি। কিন্তু সেখানে আমি মনে করি যে শ্রমিকদের কোভিড-19 রিলেটেড নিরাপত্তা বা অন্যান্য স্বাস্থ্যজনক নিরাপত্তার জন্য মানে এমফাসাইজ করা উচিত এবং চিন্তা করা উচিত। এটা যদি সরকারের মাধ্যমে না হয়, উদ্যোক্তাদের মাধ্যমে কিভাবে আসা যায় এবং কিভাবে সেটাকে মনিটর করা যায়, সেই ক্ষেত্রে সবার মনোযোগী হওয়া উচিত আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে শ্রমিকদের নিরাপত্তার জন্য সামগ্রিক একটি পরিকল্পনার কথা। এবার আমি মাননীয় মন্ত্রীর কাছ থেকে একটু জেনে আসতে চাইবো যে সকলের কথা আপনি শুনেছেন যে আগামী বাজেটটিতে আসলে সামগ্রিকভাবে এবং এক কথায় বাজেটটি কিরকম হতে যাচ্ছে, সেই বাজেটটিকে কিভাবে আপনি এক কথায় কি বলবেন, আপনি এই বাজেটটিকে কোন দিকে গুরুত্ব দেওয়া হবে এবং সংক্ষেপে একদম সামগ্রিক একটি ধারণা দেবেন। এটা একটা চাপের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে একটি বাজেট, এই তো আমার আর বলার প্রয়োজন নেই। আমরা একটা অনিশ্চয়তার দিকে পা বাড়াচ্ছি। আমাদের অনেক প্রথম কাজ হবে যে করোনা রিলেটেড যে ডেন্ট হয়েছে, ড্যামেজটা হয়েছে, এটাকে পূরণ করে আবার ফিরে নিয়ে আসা। ওটা রিকভার হবে না, কিন্তু পারে উঠতে হবে। যে ইনফর্মাল খাত সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। ফর্মাল খাত, সে গার্মেন্টসই হোক বা অন্যান্য যেগুলো অর্গানাইজ সেক্টর আছে, তারা নানাভাবে সুযোগ সুবিধা পাচ্ছে সামান্য হলেও। কিন্তু আনঅর্গানাইজ সেক্টর, বিশেষ করে যারা শহরে নানা ধরনের কাজ করেন, যারা লিস্টেড নন, তাদেরকে যদি ব্যাক করে না আনা হয় ইমিডিয়েটলি, তাহলে কিন্তু অর্থনীতি সচেতন হবে না, সচল হবে না। এই জন্যই আমরা শুরু করে যে ওপেনিংটা দেওয়া হয়েছে, ওইখানেই কাজটা শুরু হবে। ছোট ছোট ওয়ান ম্যান উদ্যোগ যেগুলা, অথবা ফ্যামিলি উদ্যোগ যেগুলা, স্মল এন্ড মিডিয়াম যেগুলোকে বলা হয়, এইগুলাকে যদি পুনরুজ্জীবনের সুযোগ দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে অর্থনীতিটা সচল হবে বলে আমাদের বিশ্বাস। আর ম্যানুফ্যাকচারিং খাত নির্ভর করবে শুধু আমাদের উপরে নয়, আমাদের যারা বায়ার, যাদের জন্য আমরা তৈরি করি, তাদের উপরে নির্ভর করবে। তাদের সদিচ্ছা নয়, কারণ ওখানেও চাপ আছে। ওদের যে ভোক্তারা আছেন, কনজিউমাররা আছে, তারাও কম দামে শার্ট প্যান্ট চায়, তারাও কম দামে আলু মূলা কিনতে চায়। সুতরাং তারা আজকে না হোক কালকে হাত বাড়াতেই হবে। যদিও তারা নানা ধরনের অর্ডার ক্যান্সেল করছে বলে শুনি,
আমি শতভাগ ঠিক আমি নিশ্চিত নই। আমার মনে হয় তাদেরকে খেয়ে পরে বাঁচতে গেলে তাদেরকেও হাত বাড়াইয়ে আসতে হবে, কারণ আমরা যদি কম্পিটিটিভ, এইটাই মূল কথা, ইফ উই রিমেন কম্পিটিটিভ, যদি আমাদের প্রতিযোগীরা নক আউট না করে ইন দ্য প্রাইস ওয়ার সুযোগ নিবে বায়াররা। এখন বায়াররা এই সুযোগ নিবে দাম কমাবার জন্য। আমরা যদি কম্পিটিশনে, টাইমে, কোয়ালিটিতে, সময়ে আমরা ধরে রাখতে পারি, তাহলে আমি মনে করি একটা ঝাঁকুনির পরে আমরা ফিরে আসতে পারবো। যদি এই সেক্টর ফিরে আসে, আমি আজকে সকালেও আমার কথা হয়েছিল এমিরেটসের দু একজনের সঙ্গে এবং বাহরাইনে, আই ওয়াজ ভেরি হ্যাপি। কাতারেও কথা বলেছি, আমি জিজ্ঞেস করলাম যে কেমন অবস্থা, যে চাকরি গেছে, ওরা বলে না তেমন কোনো চাকরি যায় নাই, তারা কাজ করছে, তারা কাজ করছে, বরঞ্চ স্থানীয় সরকারও কিছু রমজান মাসে বা অন্যান্য ভাবে নানা ধরনের হিউম্যানিটেরিয়ান হাত বাড়িয়ে দিয়েছে। এবং যেটা আমি ভয় পাচ্ছিলাম যে তারা বোধহয় ঝাঁকে ফিরে আসবে, আমি আশা করছি সেরকম হবে না। যদি গোটা গ্লোবাল অর্থনীতিটা ফিরে আসে, তাহলে আরবদের তেলেরও দাম বাড়বে, তেলের দাম বাড়লে তাদেরও আয় বাড়বে, তারাও তাদের কাজে আবার নামবে। ইটস এ চেইন একটা ব্যাপার। সেই চেইনটা আমরা আশা করবো পুরোপুরি ফিরে আসবে এবং আমরা আমাদের যেটুকু করার এই পার্টটা আমরা করব। এই হলো মোটামুটি আগামী বছর বাজেট। আমি মনে করি অনিশ্চয়তার মধ্যে, আনসার্টেনটির মধ্যে, বাট ঝুঁকির মধ্যে, বাট আমরা আশাবাদী যে আমরা মনে করি যে সারা বিশ্বের অন্যান্য শাখাগুলো যেমন ধীরে ধীরে ফিরে আসতেছে, ইউরোপ ফিরে আসতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে আসতেছে, জাপান তো কখনো ওই সেন্সে বন্ধই হয় নাই, চীনারা অলরেডি ফিরে এসছে। সুতরাং গ্লোবাল ট্রেড, যখন এভিয়েশন এন্ড শিপিং মোটামুটি শুরু হয়ে যাবে, আমার গ্লোবাল সাপ্লাই চেইন, গ্লোবাল বিজনেস চেইন উইদিন নেক্সট 3 to 4 months আবার তার পুরনো শেপের বহুলাংশ রিকভার করতে পারবে। সেটা বেনিফিট আমাদের পাওয়া উচিত। ওই ভরসায় আমরা এই বাজেটটা তৈরি করছি বলে আমার ধারণা। এটা আমার নিজের মত। অসংখ্য ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এবং আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। আপনারা বলছিলেন যে আগামী যে এই বছরের যে বাজেটটি 2020 এবং 21 সালের 21 অর্থ বছরের যে বাজেটটি, সেটি হবে চাপের মুখে এবং অনিশ্চয়তার মুখে, এবং সেই বাজেটে কৃষি, খাদ্য এবং স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হবে এবং একই সাথে শ্রমিক সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে এবং যে কিছু সংস্কারের কথা বলেছেন, নিশ্চয়ই এই কার্যক্রমগুলো নেবার ফলে আমরা আবারও আগামী বছরে 2021-22 অর্থ বছরে নিশ্চয়ই আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবো। অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, নিউজ নাও বাংলার এই ফেসবুক পেজের লাইভের সাথে থাকবেন। আমরা আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচকদের নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আর চাকরি নয়, ব্যবসা। আপনার ব্যবসার স্বাধীন পথ চলায় এইস বিজনেস ভ্যান থেকে বেছে নিন। সবজি ব্যবসার জন্য, ফল ব্যবসার জন্য, গ্যাস সিলিন্ডার ব্যবসার জন্য, গ্রসারি ব্যবসার জন্য, পোল্ট্রি ব্যবসার জন্য, আর হয়ে যান স্বাধীন ব্যবসায়ী। বিশ্ব সেরা টাটা এইস EX2 তেই পাচ্ছেন সহজ EMI ও ফ্রি সার্ভিসের সুবিধা। সব ব্যবসার মধ্যমণি টাটা এইস EX2। এটা এমন একটা লেভেল যা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এটা স্বতন্ত্র, একেবারেই আলাদা। এর রয়েছে অসাধারণ কিছু বৈশিষ্ট্য যার কোনো তুলনাই চলে না। তাই তো একে বলা হয় লেভেল নেক্সট। টাটা নেক্সন যা এসইউভি কে পৌঁছে দিয়েছে পরবর্তী লেভেলে। লেভেল নেক্সট, টাটা নেক্সন, লেভেল নেক্সট।